এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস আবু মারজুকের বক্তব্য বিকৃত করায় হামাসের প্রতিবাদ। 13 মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব। চলমান সংস্কারে দৃঢ় সমর্থন জানিয়ে ডক্টর ইউনূসকে জাতিসংঘের চিঠি। এবং ইরানের সাথে ব্যবসা, ভারতের 4 প্রতিষ্ঠানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের স্বাক্ষরিত চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন এবং আঞ্চলিক বিষয়াদিতে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তেহরান সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমবর্ধমান হিসেবে বর্ণনা করে তিনি দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো, বিশেষ করে ব্যাপক ভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানান। পেজেশকিয়ান বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়ানোর উল্লেখযোগ্য সামর্থ্য ইরান ও রাশিয়া রয়েছে এবং আমরা তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর। সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার এবং বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার উপর জোর দেন। তিনি বলেন, বিশেষ করে ব্যাপক ভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নকে মস্কো অগ্রাধিকার দিয়েছে। হোয়াইট হাউস তার ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে না আসা পর্যন্ত তেহরান নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না। তেহরান সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেন, রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইরান নিজের পরমাণু ইস্যুতে কাজ করবে। আরাকচি স্পষ্ট করে বলেন, পরমাণু আলোচনার ব্যাপারে ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা চাপ, হুমকি কিংবা নিষেধাজ্ঞার মুখে কোনো আলোচনা করব না। যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষের সঙ্গে বৈঠককে বিস্তারিত গঠনমূলক অভিহিত করে বলেন, ব্রিক্সের গঠন কাঠামোর আওতায় দুদেশ নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে। ল্যাভরভ বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ 13 ভাগ বেড়ে গেছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস হামাস নেতা মুসা আবু মারজুকের একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে। হামাস বলেছে, মারজুকের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার মূল বক্তব্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস সোমবার হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুকের সাক্ষাৎকার ভিত্তিক একটি নিবন্ধে একথা লিখেছে যে, মারজুক বলেছেন, 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলের সম্ভাব্য ধ্বংসযজ্ঞের কথা জানা না থাকলে তিনি ওই অভিযানে সম্মতি দিতেন না। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার সারা বিশ্বের গণমাধ্যমে মুসা আবু মারজুকের এই বক্তব্য ফলাও করে প্রচারিত হয়। এর প্রতিক্রিয়া হামাস মঙ্গলবার গাজা এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে আবু মারজুকের সঠিক বক্তব্য তুলে ধরা হয়নি এবং তিনি যা বলতে চেয়েছেন তা ফুটিয়ে তোলা হয়নি। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আবু মারজুক একথা নিশ্চিত করেছেন যে ইসরায়েলের দখলদারিত্ব, অবরোধ ও অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে 2023 সালে 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযান চালানো হয়েছে। আবু মারজুক নিউ ইয়র্ক টাইমসকে আরও বলেছেন,
সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে মাতৃভূমি মুক্ত করার অবস্থান থেকে হামাস সরে যাবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত, তবে শান্তি প্রতিষ্ঠার যে কোনো বন্দোবস্তে মস্কোর স্বার্থ রক্ষা করতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকীতে তুরস্ক সফরে গিয়ে ল্যাভরভ এক বক্তব্যে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে মস্কোর অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করছে, অথচ ইউরোপীয় দেশগুলো যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সদিচ্ছার মনোভাব নিয়ে যে কেউ এগিয়ে আসবে তার সঙ্গে আলোচনায় বসতে মস্কোর অসুবিধা নেই, এমনকি যদি সে পক্ষ ইউক্রেন বা ইউরোপ হয়। কিন্তু আমরা তখনই যুদ্ধ বন্ধ করব যখন আলোচনায় কঠিনভাবে রুশ ফেডারেশনের স্বার্থ রক্ষিত হবে। খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে রাজি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউসে যাবেন বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা প্রাথমিকভাবে ইউক্রেনের $500 বিলিয়ন প্রাকৃতিক সম্পদের উপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে, তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না তারা, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহে চুক্তিতে স্বাক্ষর করবেন। ইউক্রেনের বিষয়ে ট্রাম্প বলেছেন তারা খুব সাহসী, তবে আমেরিকার অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে এর আওতায় দেশটিতে কিছু শান্তিরক্ষী রাখার দরকার পড়বে বলেও ট্রাম্প উল্লেখ করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এতে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের। প্রস্তাবে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। এছাড়া দ্রুত শত্রুতা বন্ধ করে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। প্রস্তাবের পক্ষে 93টি ভোট পড়ে আর বিরুদ্ধে ভোট দেয় 18টি দেশ। এর মধ্যে রাশিয়া ও আমেরিকা উল্লেখযোগ্য। চীন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ, জিসিসি-ভুক্ত দেশগুলো সহ 65টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। লেবানন অবশ্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি তোলার আগে এর বিপক্ষে ভোট দিতে বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা, তারপরও হেরে গেছে ওয়াশিংটন। জাতিসংঘে এই প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে আবারও ইউরোপ ও আমেরিকার মধ্যে বিভক্তির রেখা ফুটে উঠল। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযুগে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তিনি। চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব, যার উত্তর দিয়েছেন 25 ফেব্রুয়ারি। চিঠিতে মহাসচিব লিখেছেন, 4 ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা 7 ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্টোনিও গুতেরেস 13 থেকে 16 মার্চ বাংলাদেশ সফর করবেন বলে তার কার্যালয় নিশ্চিত করেছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু
বাকের মজুমদার। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। শ্রোতাবন্ধু, ভারতের 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইরানের পেট্রোজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল মার্কিন সরকার তথ্য জানিয়েছে। বিদেশি সম্পদ বিষয়ক মার্কিন সরকারের অফিস ও পররাষ্ট্র দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের ওই 4 প্রতিষ্ঠান হল ফ্লুক্স মেরিটাইম এলএলপি, বিএসএম মেরিন এলএলপি, অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইন্টারকর্পোরেশন। এই 4 প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইন্টারকর্পোরেশনকে ইরানের পেট্রোজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি 3 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের জ্বালানি তেল ও পেট্রোজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের 4টি প্রতিষ্ঠান ছাড়াও ইরানের জ্বালানি তেল বিক্রি ও পরিবহনে যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শত শত সিরীয় নাগরিক বিক্ষোভ করেছেন। সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কে জাতিসংঘের অফিসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানিয়াহুর মন্তব্যের প্রতিবাদ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। দক্ষিণ সিরিয়ায় সামরিকীকরণ নিয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল ড্রুজ অধ্যুষিত কেন্দ্রীয় শহর সোয়াদের আল কারামা স্কোয়ারে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন যে তারা সিরিয়ার জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না। বিক্ষোভকারীরা সিরিয়ার প্রশাসনকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিচিতি সংস্কৃতি নিয়ে তীব্র গর্ব অনুভব করেন। আজকের দৃষ্টিপাতে এ সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইহুদিবাদী ইসরায়েলের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিচিতি ও সংস্কৃতি নিয়ে তীব্র গর্ব অনুভব করেন। পশ্চিমা সংবাদ ও গণমাধ্যমগুলোতে ইসলামী ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে বলা হয় যে দেশটির ইহুদিদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কারণ ইরানের ইহুদিরা এই দেশটিতে বসবাসের কারণে এবং এখানে তাদের উত্তরাধিকার নিয়ে গর্ব অনুভব করেন। ইহুদিদের সংবাদ সিন্ডিকেট জেএনএস ইহুদিদের সঙ্গে ইসলামী ইরানের সম্পর্ক বিষয়ে এক স্মারক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমা মিডিয়াগুলোয় ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরায়েলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নেইসান গত 16 মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানের ইহুদিদের জাতীয় পরিচিতি ইরানের সঙ্গে যুক্ত, আর এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নেইসানের জন্মস্থান ইরান এবং সেখানেই তিনি বড় হয়েছিলেন। নেইসান ইসলামী ইরানে ইহুদিদের অবস্থা সম্পর্কে আরও লিখেছেন, 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি চলে যাওয়া সত্ত্বেও ইরানের ইহুদি সমাজ পুরোপুরি তাদের ইহুদি ধাঁচের জীবনধারা রক্ষা করেছে এবং ইসলামী রাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের উপর কোনো ধরনের অসুবিধা আরোপ করা হয়নি। ইরানে ইহুদিদের 30টি সক্রিয় সিনাগগ বা ইহুদি উপাসনালয়, ইহুদি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থা কোনো ধরনের হয়রানির শিকার হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের ইহুদি জীবনধারা রক্ষা করছে। ইসলামী ইরানের সংবিধানে স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার রক্ষার কথা বলা হয়েছে এবং এমনকি ইরানের সংসদ মজলিসে তাদের প্রতিনিধিও রয়েছে। ইরানের ইহুদিদের রয়েছে দীর্ঘদিনের ইতিহাস, 2500 বছরের চেয়েও বেশি পুরনো। তাদের শেকড় বেশ গভীর। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর অন্যতম হলো ইরানি ইহুদি সমাজ। ইরানে বিভিন্ন সরকার বা রাজবংশের শাসনামলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে এবং তাদের অনেকেই ইরানের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবস্থানের অধিকারী। ইরানের ইহুদিরা সব যুগে সব ধরনের সরকারের শাসনামলে
দেশটির অন্যতম ধর্মীয় সম্প্রদায় হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতাও সুনিশ্চিত করা হয়েছে। ইরানের ইহুদিরা দেশটির অন্যান্য সম্প্রদায় ও সংস্কৃতির সঙ্গে লেনদেন বজায় রেখেছে। তারা ইরানের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং এখনো ইরানি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের ইহুদিরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় পরিচিতি রক্ষা করাকে বেশ গুরুত্ব দিয়ে আসছে এবং ইরানের বিভিন্ন অঞ্চলে তথা শহর ও গ্রামে তারা এইসব স্বাতন্ত্র্য বজায় রেখেছে। ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের কারণে ইরানি ইহুদিদের অনেকেই দেশ ত্যাগ করছেন না বা মুহাজির হচ্ছেন না। মোট কথা, ইরানের ইহুদিরা কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই ইরানে বসবাস করছে এবং তারা এই দেশটির ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। উল্লেখ্য, ইহুদি ধর্মের নাম ভাঙিয়ে ও এই ঐশী ধর্মের বিকৃত ব্যাখ্যার আলোকে ফিলিস্তিনে জবরদখলের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল গড়ে তুলেছে ইহুদিবাদীরা এবং একাজে তাদেরকে সহায়তা দিয়েছে উপনিবেশবাদী পশ্চিমা শক্তিগুলো ও বিশ্ব সাম্রাজ্যবাদী আর আধিপত্যকামী মহল। এই শাসক গোষ্ঠী বিশ্বের যে কোনো অঞ্চল থেকে ইহুদিদেরকে ইসরায়েলে আসতে উৎসাহ যোগায় এবং সেখানে তাদের ব্যাপক সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভনও দেখায়। কিন্তু এইসব প্রলোভন সত্ত্বেও ইহুদিদের মধ্যে অনেকেই উগ্র ইহুদিবাদ বা বর্ণবাদী মতবাদকে প্রত্যাখ্যান করেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিরোধের কারণে ইসরায়েল থেকে ইহুদিবাদীদের অনেকেই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। 1948 সালে ব্রিটেন ও মার্কিন সরকারের মদদে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গড়ে ওঠে। সেই থেকে এ পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন লক্ষাধিক আরব ও ফিলিস্তিনি এবং শরণার্থী হয়েছে আরো কয়েক মিলিয়ন আরব। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।